নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। তার অন্যান্য গল্প যেমন বিখ্যাত, তেমনি তিনি অসাধারণ কয়েকটি ঐতিহাসিক উপন্যাস লিখে গিয়েছেন আমাদের জন্য। তার সেই ঐতিহাসিক কাহিনীমালা থেকে একটি উপন্যাস আমি বেছে নিলাম আপনাদেরকে পড়ে শোনানোর জন্য। গৌর মল্লার। আজ শুরু করছি প্রথম পর্ব গৌর মল্লারের। প্রথম পরিচ্ছেদ, আভির পল্লী। বাংলাদেশের বহু প্রাচীন মানচিত্রে দেখা যায় সেকালে ময়ূরাক্ষী নদীর একটি সখী নদী ছিল। ক জঙ্গলের পর্বত সানু হইতে নিঃসৃত হইয়া নদীটি কর্ণ সুবর্ণ নগরের নিকট ময়ূরাক্ষীর সহিত মিলিত হইয়াছিল। তারপর দুই সখী একসঙ্গে কিছু দূর দক্ষিণে গিয়া ভাগীরথীর স্রোতে আত্মসমর্পণ করিয়াছিল। দ্বিতীয় নদীটি এখন আর নাই, হয়তো মজিয়া শুকাইয়া গিয়াছে, হয়তো অন্য নামে অন্য খাতে বহিতেছে। তাহার পুরাতন নামও মানুষের স্মৃতি হইতে মুছিয়া গিয়াছে, কিন্তু আজ হইতে অনুমান ত্রয়োদশ শতাব্দী পূর্বে এই নদীর নাম ছিল ময়ূরী, চলিত কথায় মৌরী নদী। মৌরী নদী ময়ূরাক্ষী অপেক্ষা ক্ষীণা, বর্ষায় তাহার জল দুকুল ছাপাইয়া যায়, কিন্তু বর্ষাপগমে অর্থাৎ বর্ষা চলিয়া গেলে আবার জলধারা শীর্ণ ও স্বচ্ছ হইয়া খাতের ক্রোড়ে ফিরিয়া আসে। তখন আর তাহার বুকে বড় নৌকা চলে না, তাহার তীর রেখার পাশে পাশে মানুষের পদচিহ্ন মসৃণ পথ জাগিয়া ওঠে। এই পদচিহ্ন রেখা ধরিয়া উজান পথে গমন করিলে মৌরীর তীরে ছোট ছোট গ্রাম দেখা যায়। রাজধানী হইতে যত দূরে যাওয়া যায় গ্রামের সংখ্যা ততই বিরল হয়ে আসে। অবশেষে কর্ণ সুবর্ণ হইতে অনুমান 20 ক্রোশ উত্তর পশ্চিমে একটি গ্রামে আসিয়া পথ শেষ হয়। ইহাই শেষ গ্রাম, ইহার পর আর গ্রাম নাই। গ্রামটি আভির পল্লী, নাম বেতস গ্রাম। ত্রয়োদশ শতাব্দী পূর্বেকার গৌড় দেশের এক প্রান্তে মৌরী নদীর তীরে এই ক্ষুদ্র গ্রামের কয়েকটি নরনারীকে লইয়া এই কাহিনী। আভির পল্লীর বেতস গ্রাম নামটি সার্থক। নদী ও গ্রামের ব্যবধান স্থলটুকু ঘন বেতস বনে পূর্ণ। নদীর পূর্ব তীরে উচ্চ বাস্তুভূমির উপর গ্রাম প্রতিষ্ঠিত। গ্রাম হইতে বেতস বনের ভিতর দিয়া নদীতে যাইতে হয়। নদীর সরসতায় পুষ্ট বেতসলতাগুলি পরস্পর জড়াজড়ি করিয়া ঊর্ধ্বে বিতান রচনা করিয়াছে, যেন এক একটি নিভৃত কুটির কক্ষ। মধ্যাহ্নেও এই কুঞ্জ কুটিরগুলির অভ্যন্তরে সূর্যের তাপ প্রবেশ করে না। ভূমিতলে ঝরে পড়া পাতার কোমল আস্তরণ সুখসজ্জা রচনা করে। এই বঞ্জুল কুঞ্জগুলি গ্রামের বিরাম নিকেতন। এখানে গ্রামের বালক বালিকারা লুকোচুরি খেলে। ক্লান্ত কিষান দ্বীপ্রহরে নিদ্রা সুখ উপভোগ করে। কিশোরী সখীরা গলা ধরাধরি করিয়া মনের কথা বিনিময় করিতে যায়। কদাচিৎ কন্দর্প পীড়িত যুবক যুবতী গোপনে সংকেত কুঞ্জে অভিসার যাত্রা করে। প্রকৃতির কোলে সহজ মধুর মন্থর জীবনযাত্রা। জটিলতা নাই, আড়ম্বর নাই, উদ্বেগ নাই।
মহাকাল এখানে অতি মৃদু ছন্দে পদপাত করেন। গ্রামের পশ্চিম দিকে যেমন বঞ্জুল বন ও মৌরী নদী, দক্ষিণ দিকে তেমনি ইক্ষু ও ধানের ক্ষেত। ধান্য, ইক্ষু, গোধন এই তিনটি গ্রামের প্রধান সম্পদ। ধান্য হইতে যে চাউল হয় তাহা গ্রামেই থাকে। বাঙালি চিরদিন অন্নভোজী জীব। ভাত তাহার অন্ন, ভাত তাহার পানীয়। বাঙালি প্রথম ভারতে ভাত হইতে তীব্র পানীয় প্রস্তুত করিতে শিখিয়াছিল। তারপর গোধন হইতে আসে ঘৃত, নবনী, আর ইক্ষু হইতে গুড়। এই গুড়ই দেশের প্রাণ বস্তু। গুড় হইতেই দেশের নাম গৌড়। আভীরগণ ঘৃত, নবনী ও গুড় ভারে বহন করিয়া মৌরীর তীরপথ ধরিয়া বিভিন্ন গ্রামে যায়, কখনো বা কর্ণসুবর্ণ পর্যন্ত উপস্থিত হয়। নগরে কড়ি, কারসাপন, দ্রক্ষের বিনিময়ে পণ্য বিক্রয় করিয়া গ্রামে ফিরিয়া আসে। কেহ বধূর জন্য রূপার কর্ণফুল আনে, কেহ বা শিশুর জন্য রঙিন ক্রীড়া পুত্তলি লইয়া আসে। এইভাবে বহির্জগতের সহিত সূক্ষ্ম যোগসূত্র রাখিয়া বেতস গ্রামের নির্বিঘ্ন জীবনযাত্রা চলিতে থাকে। গ্রামের উত্তরে বাথান, সম্মিলিত ধেনুপালের আশ্রয়। ইহার পর কিছু দূর হইতে জঙ্গল আরম্ভ হইয়াছে। অধিকাংশই পলাশ, অন্যান্য বৃক্ষও আছে। নিবিড় তরুশ্রেণী বহুদূর পর্যন্ত বিস্তৃত হইয়া ক জঙ্গলের পার্বত্য ঊষরতায় লীন হইয়া গিয়াছে। অত দূরে গ্রামের কেহ যায় না। মেয়েরা পলাশ বনে যায় লাক্ষা কীটের সন্ধানে। লাক্ষা কীট হইতে আলতা হয়। লাক্ষার রসে চরণ রঞ্জিত করিয়া সন্ধ্যাকালে গোপ কন্যারা বাথানে গো দহন করে। তারপর কলসি কক্ষে ঘরে ফিরিয়া আসে। গ্রামের পূর্ব দিকে যত দূর দৃষ্টি যায় সমতল প্রান্তর, মাঠের পর মাঠ, তৃণাঞ্চিত শ্যামল চারণভূমি। এখানে প্রভাত হইতে সন্ধ্যা পর্যন্ত গোধন বিচরণ করে তৃণ খায়। বেণুক-হস্ত রাখাল বালক খেলা করে। এই ত্রিপ্রান্তর মাঠের পূর্বতম সীমায় উদ্বেল তরঙ্গময়ী ভাগীরথী উত্তর হইতে দক্ষিণে প্রবাহিত। তখন ইহাই ছিল জাহ্নবীর মূল ধারা, পদ্মা ছিল সংকীর্ণ উপশাখা মাত্র। এই পথে উত্তর ভারতের বাণিজ্য সমুদ্রে যাইত। চম্পা, মুদগগিরি, পাটলিপুত্র, এমনকি বারাণসী হইতে পণ্য ভার মন্থর বাণিজ্যতরী শুভ্র পাল তুলিয়া জাহ্নবীর স্রোতে দুলিতে দুলিতে ভাসিয়া যাইত। বাংলার নৌবাহিনী বন্দরে বন্দরে পাহারা দিত, শুল্ক আদায় করিত। স্থলপথেও উত্তর ভারতের সহিত বাংলার যোগ ছিল। গঙ্গার পশ্চিম তীরের সমান্তরালে অশ্মাচ্ছাদিত রাজপথ তাম্রলিপ্ত হইতে আরম্ভ করিয়া কর্ণ সুবর্ণের পাশ দিয়া উত্তরে চলিয়া গিয়াছিল। উদুম্বরী পার হইয়া ক জঙ্গলের গিরিবুহ ভেদপূর্বক অযোধ্যা পর্যন্ত গিয়াছিল। এই পথে স্বার্থবাহ অন্তর্বণিকেরা যাতায়াত করিত। তীর্থযাত্রীরা পদব্রজে পুণ্য আহরণে বাহির হইত। কচ্ছিৎ চীন দেশ হইতে আগত পরিব্রাজক বুদ্ধের স্মৃতিপুত লীলাস্থলগুলি দেখিয়া বেড়াইতেন।
কিন্তু মৌরি তীরের ক্ষুদ্র ঘোষ পল্লী হইতে এই নাগরিক বৈভব প্রবাহ বহু দূরে। একদিন হেমন্তের পূর্বাহ্নে বেতস গ্রামে ইক্ষু পর্ব আরম্ভ হইয়াছিল। আকাশে সোনালী রৌদ্র, বাতাসে মধুর কবস্নতা। শালি ধান্য ইতিপূর্বে ক্ষেত হইতে মরাইয়ে উঠিয়াছে, আজ প্রথম আখ মারাই আরম্ভ। গ্রামের মধ্যস্থলে একটি প্রশস্ত মাঠ। এই মাঠটিকে গ্রামের যৌথ কুটির প্রাঙ্গণ বলা চলে। খড় ছাওয়া মাটির কুটিরগুলি তাহাকে চারিদিক হইতে ঘিরিয়া আছে। এই মাঠের কেন্দ্রস্থলে আজ ইক্ষু যন্ত্র বসিয়াছে। ইক্ষু যন্ত্রের দেবতা পণ্ডাসুর পুজো পাইয়াছেন। তারপর গ্রামের ছেলে বুড়া স্ত্রী পুরুষ আনন্দে মাতিয়াছে। কৃষাণগণ ক্ষেত্র হইতে আঁটি আঁটি ইক্ষুদণ্ড আনিয়া পূর্বেই স্তূপীকৃত করিয়া রাখিয়াছিল। সেই ইক্ষু এখন নিষ্পেষিত হইয়া তরল রসের আকারে বাহির হইয়া আসিতেছে। রমণীরা কলসিতে রস ধরিতেছে, আর সকলে কাড়াকাড়ি করিয়া পান করিতেছে। মাটির ভান্ডিকায় নারিকেল ও বিম্বফলের খোলায় স্নিগ্ধ সফেন রস সকলে পরস্পরকে লইয়া দিতেছে, নিজেরাও গলাধ্যকরণ করিতেছে। আজিকার রস হইতে গুড় হইবে না, সকলে কেবল রস পান করিয়া আনন্দ করিবে। যুবতীরা নাচিবে, প্রৌঢ়ারা অশ্লীল গান গাহিবে, পুরুষেরা ঢোল ডুবকি বেণু বাজাইয়া যথেচ্ছা মাতামাতি করিবে। আজ কাহারো ঘরে হাঁড়ি চড়ে নাই। আগামীকাল হইতে রীতিমতো গুড় প্রস্তুতের কাজ আরম্ভ হইবে। ইক্ষু যন্ত্রের চারিপাশে সারি সারি আখা জ্বলিবে। আখার উপর অগভীর বৃহৎ কটাহে মেয়েরা রস পাক করিবে। রস গাঢ় হইয়া শেষে সোনার বর্ণ ধারণ করিবে। ইহাই বাংলাদেশের খাঁটি সোনা। বাংলার গ্রামে গ্রামে এই সোনা উৎপন্ন হইয়া অর্ধেক পৃথিবীতে ছড়াইয়া পড়ে এবং ধাতব স্বর্ণ হইয়া ফিরিয়া আসে। বেতস গ্রামের অধিবাসী শতাধিক পরিবারের মধ্যে অধিকাংশই গোপ জাতি, কিন্তু কর্মকার, কুম্ভকার, তন্তুবায় প্রভৃতি অন্য জাতিও আছে। সকলেই ভূমিজীবী, অবসরকালে জাতি ধর্ম পালন করে। গ্রামে জাতিভেদ বেশি প্রখর নয়, সকলে একত্র পানাহার করে। তবে বিবাহের বেলায় জাতি দেখিবার প্রথা আছে, তাহাতেও খুব বেশি কড়াকড়ি নাই। কদাচিৎ অসবর্ণ সংযোগ ঘটিয়া গেলে গ্রামপতিরা ঈষৎ ভ্রুকুটি করিয়া বা 2-4 পণ দণ্ড লইয়া ক্ষান্ত হন। কঠিন শাস্তির বিধান নাই। এইরূপ শৈথিল্যের কারণ, যে সময়ের কথা সে সময়ে জাতের বন্ধন বাঙালির সর্বাঙ্গে এমন নাগপাশ হইয়া বসে নাই। বিশেষত এই প্রান্তিক পল্লীতে উচ্চ বর্ণের কেহ বাস করে না। যাহারা বাস করে তাহাদের শ্যামল দেহে আর্য রক্তের সংস্রব যেমন অতি অল্প, তাহাদের মনে আর্যনীতির প্রভাবও তেমনি শিথিল মূল। বৈদিক সংস্কার এখনো তাহাদের প্রাণে শিকড় গাড়িতে পারে নাই। গ্রামের বাহিরে অশ্বত্থ মূলের যে দেবস্থান আছে, সেখানে 2টি দেবতার প্রস্তর মূর্তি পাশাপাশি দণ্ডায়মান রহিয়াছে। একটি চক্রস্বামী বিষ্ণুর বিগ্রহ, অন্যটি শাক্যমুনি বুদ্ধের মূর্তি। গ্রামবাসীরা তিল তুলসী দিয়া চক্রস্বামীর অর্চনা করে, দুগ্ধ তণ্ডুল দিয়া শাক্যমুনির সন্তোষ বিধান করে। কাহারও প্রতি পক্ষপাত নাই। এই দেবস্থানের যিনি স্বয়ংবৃত পূজারী,
তাহার নাম চাতক ঠাকুর। তিনি ব্রাহ্মণ কি বৌদ্ধ তাহা কেহ জানে না। তাহার বয়স ও জাতি দুই রহস্যের কুজ্ঝটিকায় আচ্ছন্ন। কিন্তু চাতক ঠাকুরের কথা পরে হইবে। আজিকার উৎসব হইতে ইতর প্রাণীরাও বাদ পড়ে নাই। গ্রামস্থ ছাগলের পাল ইক্ষুদণ্ডের সবুজ পাতাগুলি চিবাইতেছে। আকাশে অসংখ্য কাক ও শালিক পাখি কলরব করিয়া উড়িতেছে এবং সুবিধা পাইলেই ভাণ্ডে চঞ্চু ডুবাইয়া কিঞ্চিত নেশা করিয়া লইতেছে। বেলা যত বাড়িতেছে উৎসবকারী মানুষগুলির নেশায় তত পাক ধরিতেছে। গ্রামের মহত্তর ও প্রবীণগণ মাঠের এক স্থানে দল পাকাইয়া বসিয়াছেন। পাশে কয়েকটি সফেন রসের কলস। তাহারা রসাস্বাদের সঙ্গে সঙ্গে ঘুন্টি ও কড়ি খেলিতেছেন। পণ রাখিয়া হারজিত চলিতেছে। মাঝে মাঝে হর্ষধ্বনি উঠিতেছে। মাঠের অন্য অংশে যুবতীরা হাত ধরাধরি করিয়া একটি রসপূর্ণ কুম্ভের চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া নাচিতেছে। যুবতীরা সকলেই বিবাহিতা। তাহাদের মধ্যে যাহারা সন্তানবতী তাহারা সন্তান কাঁখে করিয়াই নাচিতেছে। অদূরে যুবকেরা মল্ল ক্রীড়া করিতেছে। যুবতীদের লক্ষ্য করিয়া রঙ্গ কৌতুক করিতেছে, পরস্পরকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করিতেছে। চারিদিকে সংকোচহীন প্রাণ খোলা মদবিহ্বলতা। আজিকার দিনে ইহাই চিরাচরিত রীতি। এই সার্বজনীন মদবিহ্বলতায় গ্রামের দুইটি নারী কেবল যোগদান করে নাই, গোপা ও তাহার কন্যা রঙ্গনা। মাঠের উত্তর প্রান্তে তাহাদের কুটির। অন্যান্য কুটিরের মতোই চঞ্চালিতে মাটির লেপ দেওয়া খড় ক্ষুদ্র কুটির। গোপা কুটিরের দেহলিতে বসিয়া তুলার পিঞ্জা হইতে টাকুতে সুতা কাটিতেছিল, আর রঙ্গনা গৃহকর্মের ছলে বার বার গৃহর ভিতর হইতে বাহিরে এবং বাহির হইতে ভিতরে আনাগোনা করিতেছিল। তাহার মন ও কৌতূহলী দৃষ্টি পড়িয়াছিল মাঠের ওই রঙ্গলীলার দিকে। গোপার বয়স প্রায় 40। দেহের গঠন কৃশ ও দৃঢ়। গাত্রবর্ণ উজ্জ্বল শ্যাম। মুখের ডৌল ভালো, চোখ দুটি বড় বড়, কিন্তু মুখে চোখে তীক্ষ্ণ কঠিনতা। ওষ্ঠাধরের সূক্ষ্ম রেখা দৃঢ় সংবদ্ধ। গোপা যৌবনকালে সুন্দরী ছিল, কিন্তু বয়োবৃদ্ধির সঙ্গে সেই স্ত্রী কমনীয়তায় রূপান্তরিত হয় নাই, বরং কর্কশ কঠোর স্ত্রীহীনতায় রূপান্তরিত হইয়াছে। যাহারা 20 বছর আগে গোপার যৌবনশ্রী দেখিয়াছিল তাহারা বলাবলি করিত, গোপা একসময় নারী ছিল, এখন পুরুষ হইয়া উঠিয়াছে। কথাটা মিথ্যা নয়। যে স্ত্রীলোককে ঘরের পুরুষ নাই বলিয়া ঘর বাহির সমস্ত কাজ করিতে হয়, তাহার প্রকৃতি পুরুষ ভাবাপন্ন হইয়া পড়িবে, ইহা স্বাভাবিক। উপরন্তু গোপার চরিত্রে নারী সুলভ কোমলতা কোনো কালেই ছিল না। গোপা যৌবনকালে সুন্দরী ছিল, তাহা গ্রাম্য আদর্শে, কিন্তু তাহার মেয়ে রঙ্গনাকে দেখিলে গ্রাম্য নাগরিক কোনো আদর্শই মনে থাকে না। কেবল বিস্ময় উৎফুল্ল নয়নে চাহিয়া থাকিতে হয়। মায়ের মতোই দীঘল কৃষ্ণাঙ্গী, কিন্তু সর্বাঙ্গে রূপ যেন ফাটিয়া পড়িতেছে। মাথার আকুঞ্চিত কেশ হইতে পায়ের রক্তিমাভ নখ পর্যন্ত যেন কালিদাসের শকুন্তলা। রূপোচ্চয়ন বিধিনা মনসাকৃতানু। গায়ের রং কেবল দুধে আলতা মিশাইয়াই সৃষ্টি হয় নাই, তাহার সহিত কাঁচা সোনাও মিশিয়াছে। বেতস গ্রামে এই বিদ্যুৎলতার মতো সুন্দরী মেয়ে কোথা হইতে আসিল?
গ্রামে এমন গায়ের রং তো আর কাহারও নাই। এখানে গায়ের রং অধিকাংশই ঘন শ্যাম অথবা উজ্জ্বল শ্যাম। দুই চারিটি নবদুর্বা শ্যাম, কচ্ছিৎ এক আধটি গোধূম বর্ণ। এই গ্রামের মেয়ে রঙ্গনা এমন অপূর্ব পাণ্ডুশ্রী কোথায় পাইল? প্রশ্নটি কেবল আলংকারিক প্রশ্ন নয়। একদিন এই প্রশ্ন গ্রামের সকল স্ত্রী পুরুষকে উচ্চকিত করিয়া তুলিয়াছিল। কিন্তু সে যাগ, এত রূপ লইয়াও রঙ্গনার এখনো বিবাহ হয় নাই। গ্রামের নিয়ম, কন্যার যৌবন উন্মেষ হইলেই বিবাহ হইবে। কিন্তু পূর্ণ যৌবনা হইয়াও রঙ্গনা এখনো অবিবাহিতা। রঙ্গনা বারবার ঘর বাহির করিতেছিল, আর তাহার সতৃষ্ণ চক্ষু দুটি ছুটিয়া যাইতেছিল ওই মাঠের দিকে, যেখানে তাহারই সমবয়স্কা মেয়েরা পরস্পর হাত ধরাধরি করিয়া নূপুর কঙ্কন বাজাইয়া নৃত্য করিতেছে। রঙ্গনার চোখের দৃষ্টি হইতে মনে হইতেছিল সে বুঝি এখনই ছুটিয়া গিয়া ওই নিত্যাবর্তে ঝাঁপাইয়া পড়িবে। কিন্তু আবার অভিমানে অধর দংশন করিয়া সে ঘরের মধ্যে ফিরিয়া যাইতেছিল। তাহার যৌবন ভরা মনের সমস্ত স্বাদ আহ্লাদ যেন ওইখানে পুঞ্জিত হইয়া আছে, কিন্তু ওখানে যাবার উপায় তাহার নাই। গোপা সুতা কাটিতে কাটিতে মেয়ের এই অস্থিরতা লক্ষ্য করিতেছিল। তাহার কঠিন দৃষ্টি মাঝে মাঝে মাঠের দিকে যাইতেছিল। অধরের দৃঢ়বদ্ধ রেখা বাঁকিয়া উঠিতেছিল। ভূ কুঞ্চিত করিয়া সে আবার টাকুতে মন দিতেছিল। ক্রমে বেলা বাড়িতে লাগিল। আকাশের দিকে একবার দৃষ্টি তুলিয়া গোপা ডাকিল, রাঙা। রঙ্গনা কাছে আসিয়া দাঁড়াইল। গোপা বলিল, তোর ঘরের কাজ সারা হলো? রঙ্গনা বলিল, হ্যাঁ মা। তবে যা, নদীতে যা, নে জল নিয়ে আসবি। যাই মা। রঙ্গনা কলসি আনিতে ঘরের ভিতর গেল। তাহার একটা চাপা নিঃশ্বাস পড়িল। সে যখন কলসি কাঁখে কুঠির হইতে বাহির হইল, তখন গোপাও তাহার পানে চাহিয়া একটা নিঃশ্বাস ফেলিল। দ্বিতীয় পরিচ্ছেদ, রঙ্গনার জন্মকথা। কুটির হইতে বাহির হইয়া রঙ্গনা মাঠের দিকে গেল না, যদিও মাঠের ভিতর দিয়াই নদীতে যাইবার সিধা পথ। সে কুটিরের পিছন দিক ঘুরিয়া নদীর পানে চলিল। মাঠের ভিতর দিয়া যাইলে সকলে তাহাকে দেখিতে পাইবে, হয়তো কেহ কিছু বলিবে, তাহাতে কাজ নাই। চলিতে চলিতে রঙ্গনার কালো চোখ দুটি ছল ছল করিতে লাগিল। আবার একটি নিঃশ্বাস পড়িল। ক্রমে সে বেতস বনের কাছে আসিয়া পৌঁছিল। এই দিকটা বেতস বনের শেষ প্রান্ত, তেমন ঘন নয়। এখানে ওখানে দুই চারিটা ঝোপ, যত নদীর দিকে গিয়াছে তত ঘন হইয়াছে। এইখানে ঝোপঝাড়ের অন্তরালে একটি নিভৃত বেতস কুঞ্জ ছিল। এটি রঙ্গনার নিজস্ব, আর কেহ ইহার সন্ধান জানিত না। পাখির খাঁচার মতো চারিদিকে জীবন্ত শাখাপত্র দিয়া ঘেরা নিরালা একটি স্থান। এই স্থানটিকে সযত্নে পরিষ্কৃত করিয়া রঙ্গনা কুটির কক্ষের মতোই তকতকে ঝকঝকে করিয়া রাখিয়াছিল। দ্বীপ্রহরে যখন ঘরে মন টিকিত না বা হাতে কাজ থাকিত না, তখন সে চুপি চুপি এই কুঞ্জে আসিত। কয়েকটি খড়ের আঁটি আগে হইতে কুঞ্জে সঞ্চিত ছিল, তাহাই বিছাইয়া শয়ন করিত। নির্জন দ্বীপ্রহরে পত্রান্তরাল নির্গলিত সবুজ আলো উপর হইতে ঝরিয়া পড়িত। রঙ্গনা সেই দিকে চাহিয়া চাহিয়া যৌবনের কল্প কুহকময় স্বপ্ন দেখিত। কখনো একজোড়া মৌটুসী পাখি আসিয়া শাখাপত্রের মধ্যে খেলা করিত, কখনো দূর আকাশে শঙ্খচিল ডাকিত।
এইভাবে তাহার নিঃসঙ্গ তন্দ্রা মন্থর মধ্যাহ্ন কাটিয়া যাইত। আজ রঙ্গনা মাতার আদেশ অনুযায়ী নদীতে না গিয়া প্রথমে তাহার কুঞ্জে আসিয়া ক্লান্ত ভাবে কলস নামাইয়া বসিল। মনের মধ্যে যখন অভিমান ও অভিপ্সার মল্লযুদ্ধ চলিতে থাকে তখন শরীর অকারণেই ক্লান্ত হইয়া পড়ে। রঙ্গনা দুই হাঁটুর উপর মাথা রাখিয়া চুপ করিয়া বসিয়া রহিল। মাঠ এখান হইতে অনেকটা দূর, তবুও নৃত্যরত যুবতীদের কণ্ঠোত্থিত ঝুমুর গান বংশীর ধ্বনি সহযোগে তাহার কানে আসিতে লাগিল। ও ভোমরা সুজন, তুমি কাছে এসো না, আমার রসের কলস উছলে পড়ে, কাছে এসো না। রঙ্গনা চক্ষু মুদিয়া ভাবিতে লাগিল, কেন কেন আমি ওদের একজন নই? কেন সবাই আমাকে দূরে ঠেলে রাখে? কেন আমার বিয়ে হয়নি? কেন আমার মা সকলের সঙ্গে ঝগড়া করে? কেন কেন কেন? এই সকল প্রশ্নের উত্তর দিতে হইলে রঙ্গনার জন্ম কথা বলিতে হয়। 18 বছর আগে গোপার স্বামী দারুক বেতস গ্রামের অধিবাসী ছিল। গোপার বয়স তখন 21-22, দারুকের বয়স 30, কিন্তু তাহাদের সন্তানাদি হয় নাই। এই লইয়া স্ত্রী পুরুষে কলহ লাগিয়া থাকিত। দারুক রাগী মানুষ, গোপাও অতিশয় মুখরা এবং প্রখরা, উভয়ে উভয়কে দোষ দিত। গাঁয়ের লোক হাসিতে হাসিতে তামাশা দেখিত। একদিন বসন্তকালের প্রভাতে দাম্পত্য কলহ চরমে উঠিল। প্রতিবেশীরা কুটির সম্মুখে সমবেত হইয়া বাগ যুদ্ধ উপভোগ করিতেছিল এবং শব্দভেদী সমর কখন দোর্দণ্ড রণে পরিণত হইবে উদ্গ্রীব ভাবে তাহারই প্রতীক্ষা করিতেছিল। এমন সময় তাহাদের দৃষ্টি অন্যদিকে আকৃষ্ট হইল। দেখা গেল গো-রথে আরোহণ করিয়া একজন আগন্তুক গ্রামে প্রবেশ করিতেছেন। গ্রামে বহির্জগৎ হইতে বড় কেহ আসে না। উদ্দীপনা উত্তেজনার অবকাশ বড় অল্প। সুতরাং গ্রামের যে যেখানে ছিল সকলে গিয়া গো-রথ ঘিরিয়া দাঁড়াইল। স্ত্রী পুরুষ, বালক বালিকা, কুকুর বিড়াল কেহই বাদ গেল না। এমনকি দারুকও দাম্পত্য কলহ ধামাচাপা দিয়া মাঠে আসিয়া জুটিল। মাঠের মাঝখানে রথ থামাইয়া যিনি অবতরণ করিলেন তিনি একজন রাজপুরুষ, নাম কপিল দেব। অতি সুন্দর আকৃতি, বলদৃপ্ত তপ্ত কাঞ্চন বর্ণ দেহ, পরিধানে যোদ্ধিবেশ, মস্তকে উজ্জ্বল শিরস্থান, কটিদেশে তরবারি। পরম দৈবত শ্রী মন্মথরাজ শশাঙ্ক দেবের পক্ষ হইতে ইনি সৈন্য সংগ্রহে বাহির হইয়াছেন। গৌরেশ্বর শশাঙ্ক যখন হর্ষবর্ধনের বিরুদ্ধে যুদ্ধ করিতেছেন তখনকার কথা। রাজ্যবর্ধনের অপমৃত্যুর ফলে উত্তর ভারতে যে আগুন জ্বলিয়াছিল তাহা উত্তরোত্তর বাড়িয়া চলিয়াছে। হর্ষবর্ধন প্রতিজ্ঞা করিয়াছেন পৃথিবী গৌর শূন্য করিবেন। গৌর পিসুন শশাঙ্কের রাজ্য ছাড়খাড় না করিয়া তিনি নিরস্ত হইবেন না। বছরের পর বছর যুদ্ধ চলিয়াছে। শশাঙ্কের কান্যকুব্জ পর্যন্ত বিস্তৃত রাজ্যসীমা ক্রমশ পূর্ব দিকে হটিয়া আসিতেছে। যুদ্ধে ক্রমাগত সৈন্যক্ষয় হইতেছে, তাই নিত্য নতুন সৈন্যের প্রয়োজন। গৌর রাজ্যের প্রতি গ্রামে প্রতি জনপদে রাজপুরুষগণ পরিভ্রমণ করিয়া সৈন্য সংগ্রহ করিতেছে। বেতস গ্রামে ইতিপূর্বে কেহ সৈন্য সংগ্রহে আসে নাই। কপিল দেবী প্রথম। কপিল দেবের আকৃতি যেমন নয়নাভিরাম, বচন পটিমাও তেমনি মনোমুগ্ধকর।
তিনি সমবেত গ্রামিক মণ্ডলীকে নিজ আগমনের উদ্দেশ্য সুললিত ভাষায় ব্যক্ত করিলেন। গৌর গৌরব শশাঙ্কদেব উত্তর ভারতের অগণিত শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করিতেছেন। রণদুর্মদ গৌর সৈন্যের পরাক্রমে আর্যাবর্ত থরথর কম্পমান। যে সকল বীর গৌরবাসী যুদ্ধে যাইতেছে, তাহারা বহু নগর লুণ্ঠন করিয়া স্বর্ণ রৌপ্য মণিমাণিক্য লইয়া ঘরে ফিরিতেছে। এসো, কে যুদ্ধে যাইবে, কে অক্ষয় কীর্তি অর্জন করিবে? প্রথমেই দারুক লাফাইয়া উঠিয়া বলিল, আমি যুদ্ধে যাব। আরো 2-4 জন নবীন যুবক তাহার সহিত যোগ দিল। কপিলদেব তাহাদের বলিয়া দিলেন, কোথায় গিয়া রাজ সৈন্যদের সহিত মিলিত হইতে হইবে। কপিলদেব নিজে তাহাদের সহিত যাইবেন না, আজ রাত্রে গ্রামে বিশ্রাম করিয়া কল্লব প্রাতে কর্ণসুবর্ণে ফিরিয়া যাইবেন। দারুক লাফাইতে লাফাইতে নিজ কুটিরে ফিরিয়া গিয়া সদর্পে পিঠে ঢাল বাঁধিল, হাতে সুদীর্ঘ বংশদণ্ড লইয়া বাহির হইয়া পড়িল। যাত্রাকালে গোপাকে শাসাইয়া গেল, যুদ্ধ থেকে ফিরে এসে আর একটা বিয়ে করব, তখন দেখিস ছেলে হয় কিনা। গোপা খরসান চক্ষে চাহিল। তাহার জিহ্বায় যে কথাটা উদ্গত হইয়াছিল, তাহা সে অধর দংশন করিয়া রোধ করিল। দারুক বীর দর্পে চলিয়া গেল। কপিলদেব গ্রামে রহিলেন। গ্রামের মহত্তর সসম্মানে রাজপুরুষকে স্বতন্ত্র স্থান নির্দেশ করিলেন। দধি, দুগ্ধ, ছাগ বৎস প্রভৃতি চর্বচুষ্যেরও প্রচুর আয়োজন হইল। রাজপুরুষ মহারাজ কিছুই অবহেলা করিলেন না। অন্যান্য গুণাবলীর সঙ্গে রাজপুরুষ মহাশয়ের আর একটি সদ্গুণ ছিল, সুন্দরী রমণীর প্রতি তাহার দৃষ্টি স্বভাবতই আকৃষ্ট হইত। গোপাকে তিনি দেখিয়াছিলেন। তাহার অভিজ্ঞ চক্ষের মানদণ্ডে গোপার রূপ যৌবন তুলিত হইয়াছিল। অবশ্য সামান্যা পল্লীবধূ নগর কামিনীর বিলাস বিভ্রম কোথায় পাইবে, কিন্তু মধুর অভাব গুড়ের দ্বারা পূর্ণ করিতে হয়, এরূপ প্রবাদ বাক্য আছে। সুতরাং চেষ্টা করিয়া দেখিতে দোষ কি? রাজকার্যে ভ্রাম্যমান সৈন্য সংগ্রাহকদের মাঝে মাঝে চিত্ত বিনোদনেরও তো প্রয়োজন আছে। সেদিন অপরাহ্নে গোপা নিজের দ্বার পিণ্ডিকায় বসিয়া তুলার পাঁচ কাটিতেছিল। তাহার অন্তরের ক্রোধ এখনো শান্ত হয় নাই। দারুক তাহাকে মিথ্যা দোষ দিয়া চলিয়া গিয়াছে। ইহার প্রতিশোধ যদি সে লইতে পারিত, কিন্তু সে কি করিবে? নারী তো আর যুদ্ধে যাইতে পারে না। সহসা একটি মধুর কণ্ঠস্বর তাহার উত্তপ্ত চিন্তার উপর যেন কোমল কর অঙ্গুলি বুলাইয়া দিল। সুচরিতে, তোমার কাছে আমি বড়ই অপরাধী। গোপা চমকিয়া মুখ তুলিল, দেখিল কান্তিমান রাজপুরুষ স্মিত মুখে কুটির সম্মুখে দাঁড়াইয়া আছেন। গোপা জড়সড় হইয়া চক্ষু নত করিয়া দাঁড়াইল। অনাহত কপিলদেব দেহলির এক প্রান্তে বসিলেন। দক্ষিণ হইতে ঝিরি ঝিরি বাতাস দিতে আরম্ভ করিয়াছে। গোপার কর্ণে তালপত্রের লঘু অবতংশ দুলিতেছে। কপিলদেব স্নিগ্ধ কণ্ঠে কথা বলিতে আরম্ভ করিলেন। কর্তব্যের অনুরোধে মানুষকে কত অপ্রীতিকর কাজ করিতে হয়, কত সুখের সংসারে বিচ্ছেদ ঘটাইতে হয়। গ্রামবধূরা স্বভাবতই পতিপ্রাণা হইয়া থাকে। এই কথা শুনিয়া গোপা অধরের ঈষৎ ভঙ্গি করিয়া ভ্রুকুটি করিল।
কপিল দেব তাহা লক্ষ্য করিলেন। তিনি তৃপ্ত মনে অন্য কথা পারিলেন। নগরের নানা কথা, গ্রাম সম্বন্ধে নানা প্রশ্ন। গোপা প্রথমে নীরব রহিল, তারপর একাক্ষর উত্তর দিল, শেষে দুই একটি কথা বলিল। তারপর তাহাদের চক্ষু একসময় পরস্পর আবদ্ধ হইয়া গেল। চোখে চোখে যে কথার বিনিময় হইল, তাহা জীবনের আদিমতম কথা। তাহা বুঝিতে কাহারও বিলম্ব হয় না। কপিলদেব গ্রামে রাত্রি কাটাইয়া পরদিন প্রত্যুষেই গো-রথে আরোহণ পূর্বক প্রস্থান করিলেন। কিন্তু গ্রামের সতর্ক চক্ষুকে ফাঁকি দেওয়া সম্ভব হয় নাই। কপিলদেব যে গভীর রাত্রে গোপার কুটিরে প্রবেশ করিয়াছিলেন, তাহা একজন বিনিদ্র প্রতিবেশীর চক্ষু এড়ায় নাই। কথাটা কিন্তু কানাঘুষার মধ্যেই আবদ্ধ হইয়া রহিল। প্রকাশ্যে কেহ গোপার নামে কোনো রটনা করিতে সাহস করিল না। প্রমাণ তেমন বলবান নয়। গোপা বড় মুখরা, তাহার নামে এরূপ অপবাদ দিলে সেও ছাড়িয়া কথা কহিবে না। ইহার পর 3 মাস কাটিয়া গেল। গোপার গর্ভ লক্ষণ প্রকাশ পাইলে সে নিজেই তাহা সর্বসমক্ষে ব্যক্ত করিল। কাহারও দোষ ধরিবার উপায় ছিল না। তবু গ্রামের কৌতুক কৌতূহলী রসনা আর একবার চঞ্চল হইয়া উঠিল। রসিক ব্যক্তিরা নিজেদের মধ্যে বলাবলি করিতে লাগিল, ভাগ্যে রাজপুরুষ আসিয়া দারুককে যুদ্ধে পাঠাইয়াছিল, তাই তো দারুকের বংশরক্ষা হইল। দারুক আর যুদ্ধ হইতে ফিরিল না। তাহার সঙ্গীদের মধ্যে একজন ফিরিয়া আসিয়া সংবাদ দিল, মুদগগিরির যুদ্ধে দারুক মরিয়াছে। গোপা হাতের শঙ্খ ভাঙিয়া কপালের সিঁদুর মুছিল। তারপর যথাসময়ে দারুক যুদ্ধে যাইবার 9 মাস পরে গোপা এক কন্যা প্রসব করিল। এই ঘটনার জন্য গ্রামবাসীরা প্রস্তুত ছিল, সুতরাং ইহা লইয়া অধিক চাঞ্চল্য সৃষ্টি হইল না। কিন্তু জানা গেল সদ্যপ্রসূত কন্যাটির গাত্রবর্ণ দুগ্ধ ফেনের ন্যায় শুভ্র। ইয়া কি করিয়া সম্ভব হয়? দারুকের বর্ণ ছিল ধান সিদ্ধ হাড়ির তলদেশের ন্যায়। গোপাকেও বড়জোর উজ্জ্বল শ্যাম বলা চলে। তবে কন্যা এমন গৌরাঙ্গী হইল কেন? গোপার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ বড়ই গুরুতর হইয়া উঠিল। এত বড় প্রমাণ হাতে পাইয়া কেহই চুপ করিয়া রহিল না। কন্যা জন্মিবার 21 দিন পরে গ্রামের মহত্তর গোপার কুটির সম্মুখে উপস্থিত হইলেন। গোপা কুটিরের মধ্যে কন্যা কোলে লইয়া বসিয়াছিল। তাহাকে উদ্দেশ্য করিয়া বলিলেন, সকলে জানতে চাইছে তোমার মেয়ে এমন ফর্সা হলো কি করে? গোপা মুখ কঠিন করিয়া বলিল, আমি দেবস্থানে রাঙা ডাব মানত করেছিলাম, তা রাঙা মেয়ে হয়েছে। মহত্তর মহাশয় বয়সে প্রবীণ। তিনি একটু হাসিলেন, বলিলেন, গোপা বউ, আমরা তোমাকে বেশি শাস্তি দিতে চাই না, যা হবার হয়েছে। তুমি 5 কাহন দণ্ড দিলে আর কেউ তোমাকে কিছু বলবে না। কিন্তু দণ্ড দিলে প্রকারান্তে অপরাধী স্বীকার করা হয়। গোপা শক্ত হইয়া বলিল, আমি 1 কানা করি দণ্ড দিব না। মহত্তর বিরক্ত হইলেন, না দাও সমাজে পতিত হবে, তোমার জারজ সন্তানের বিয়ে হবে না বলিয়া চলিয়া আসিলেন। ইহার পর সমস্ত গ্রাম গোপার বিরুদ্ধে দাঁড়াইল। গোপা যদি গ্রামের শাসন মানিয়া লইত, তাহা হইলে তাহার অপরাধ কেহ মনে করিত না, 2 দিন পরে ভুলিয়া যাইত। এমন তো কতই হয়। কিন্তু গোপা দণ্ড দিল না। সে ভাঙিবে তবু মচকাইবে না। গ্রামের লোক তাহার স্পর্ধায় ক্রুদ্ধ হইয়া তাহার সহিত সম্পর্ক ত্যাগ করিল। নষ্ট স্ত্রীলোকের এত তেজ কিসের? এইরূপ অবস্থায় এক নিঃসহায় রমণীর গ্রামে বাস করা কঠিন হইত।
কিন্তু দেবস্থানের পূজারী চাতক ঠাকুর দয়ালু মানুষ। তিনি অনাথা স্ত্রীলোক যাহাতে অনাহারে না মরে সেদিকে দৃষ্টি রাখিলেন। তাহার প্রভাবে গাঁয়ের লোকেরও রাগ কিছু পড়িল, কিন্তু গোপার সহিত গায়ে পড়িয়া কেহ সদ্ভাব স্থাপন করিতে আসিল না। গোপাও শক্ত হইয়া রইল। গোপার মেয়ে বড় হইয়া উঠিতে লাগিল। ফুলের মতো সুন্দর টুকটুকে মেয়েটির চাতক ঠাকুরই নাম রাখিলেন রঙ্গনা। কিন্তু রঙ্গনার সহিত গ্রামের ছেলেমেয়েরা খেলা করে না। তাহারা খেলা করিতে চাহিলে তাদের বাপ মা তাড়না করে। রঙ্গনা কাঁদে, মায়ের কোলে আছড়াইয়া পড়ে। গোপা মেয়েকে বুকে চাপিয়া গলদস্রু নেত্রে তিরস্কার করে। ওরা তোর সমান নয়, তুই ওদের সঙ্গে খেলবি না। রঙ্গনা যখন কিশোরী হইল তখন সে নিজেই সমবয়স্কাদের নিকট হইতে দূরে দূরে থাকিতে শিখিল। গ্রামে তাহার সমবয়স্কা যত মেয়ে আছে সকলকে সে চেনে, সকলের নাম জানে, কিন্তু কাহারও সহিত মেশে না। কদাচিৎ নদীর ঘাটে কোনো মেয়ের সঙ্গে দুই একটা কথা হয়, তাহার বেশি নয়। অন্য মেয়েরাও রঙ্গনার সহিত মিলিতে উৎসুক। তাহার রূপের জন্য অনেকেই তাহার প্রতি ঈর্ষান্বিতা, তবু রঙ্গনার এক অমোঘ আকর্ষণ আছে। সে কেন তাহাদের একজন নয় কিশোরীরা তাহা ভালো করিয়া জানে না। রঙ্গনাকে লইয়া নিত্য তাহাদের মধ্যে জল্পনা কল্পনা হয়, কিন্তু নিষেধ লঙ্ঘন করিয়া কেহই তাহার সহিত সখিত্ব স্থাপন করিতে সাহস করে না। রঙ্গনার সমবয়স্কাদের একে একে বিয়ে হয়, বিবাহে নৃত্য গীত উৎসব হয়, কিন্তু রঙ্গনা তাহাতে যোগ দিতে পারে না। রঙ্গনার বিবাহের কথাও কেহ তোলে না। গ্রামের দুই চারিজন অবিবাহিত যুবক দূর হইতে তাহার পানে সতৃষ্ণ দৃষ্টিপাত করে বটে, কিন্তু বিবাহের প্রসঙ্গ উত্থাপন করিবা মাত্র তাহারা ভয়ে গুটাইয়া যায়। আসলে বিবাহের প্রসঙ্গ উত্থাপন করিবার সাহস কাহারও নাই। আর রঙ্গনার সহিত গুপ্ত প্রণয়ের কথা কেহ ভাবিতেই পারে না। গোপার তীক্ষ্ণ চক্ষু ও শানিত রসনাকে সকলেই ভয় করে। এইভাবে শৈশব ও কৈশোর অতিক্রম করিয়া রঙ্গনা যৌবনে আসিয়া উপনীত হইয়াছে। শৈশবে নিঃসঙ্গতার বেদনা শিশুই জানে। কৈশোরে সঙ্গী সাথীর অভাব মর্ম পীড়াদায়ক, কিন্তু নিঃসঙ্গ যৌবনের অন্তর্দাহ বড় গভীর যন্ত্রণাময়। বন্ধুরা, এখানেই শেষ করলাম গৌর মল্লারের প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব আসবে আগামীকালই। যদি ভালো লাগে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আর যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার মনোবল বাড়াতে সাহায্য করবেন। আজকের মতো আপনাদের কাছে বিদায় নিলাম। নমস্কার।